নমস্কার। সূর্য পশ্চিমে অনেকটা অস্তাচলে। হলদি নদীর পাড়ে হলদিয়া বন্দর, হলদিয়া শিল্পনগরী। বামফ্রন্ট ক্ষমতা আসার পর 80-র দশকে ভাবনা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু। বহু আলোচনা হয়। তিনি ভাবনা চিন্তা করেন যে শিল্পই একমাত্র ভবিষ্যৎ, নাহলে শ্রমিকের কাজ, মেধাশ্রম ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হয়। বহু কাঠখড় পোড়াতে হয়েছিল। তারপরে মিৎসুবিশি কোম্পানি আসে এখানে, বড় বড় কোম্পানি এখানে ব্যবসা শুরু করে। বহু জাহাজ এখানে নোঙর করতো, ল্যান্ড করতো। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে তখন নাব্যতা ঠিকঠাক ছিল। এখন নাব্যতার ক্ষেত্রে যে পরিমাণ মানে টাকার দরকার, সেটা রাজ্য সরকারের বর্তমানে নেই। আচ্ছা, জ্যোতিবাবু পরে হচ্ছে রে বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা আসার পর থেকেই হলদিয়া বন্দরের এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের বেশ কিছু দৈন্যদশা দেখা দেয়। এটার পিছনেও অনেক যেমন মালিকের ভূমিকা আছে, তার সঙ্গে শ্রমিকদের আন্দোলন, জঙ্গি আন্দোলনও গুরুত্বপূর্ণ। এটা এখন বামপন্থীরা স্বীকার করে না। কিন্তু এখানকার বেতাজ বাদশাহ লক্ষণ শেঠ, বামপন্থীরা বলেন তার আমলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এটা ঘটনা তার আমলে বামপন্থীদের ক্ষয়িষ্ণু হয়েছে। তার আমলে নন্দীগ্রামে নোটিফিকেশন যা বুদ্ধদেব ভট্টাচার্য পরে ছিঁড়ে ফেলে দেন, কিন্তু নন্দীগ্রাম ঘটেছে। নয়াচরে কেমিক্যাল হাব, তা নিয়ে বাংলার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়। এবং দলের বাইরে গিয়ে অনেক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন লক্ষণ শেঠ। তিনি সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। দল বহিষ্কার করেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কার করেন, কারণ তিনি এতটাই সম্রাট, বেতাজ বাদশাহ। তিনি ক্ষতিগ্রস্ত করেছেন এখানে দলকে, বামপন্থীদের ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে, বিভিন্নভাবে শিল্পের ক্ষেত্রে। কারণ তার মধ্যে তখন আর বামপন্থা মানসিকতা ছিল না বলে এটা বামপন্থীরা বলে, তাই স্বীকার করে বামপন্থীরা বলে যে তাদের ভুল ছিল, চিনতে ভুল হয়েছে, সময় লেগেছে। কিন্তু সময় লাগলেও হলদি নদীর নাব্যতার যে ক্রমশ কমেছে, সেটাও সময়ের সঙ্গে সঙ্গে কমেছে। এর দায় কার, এর দায়িত্ব কার? কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেস এখানে শাসন করছে। এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়িকা জয়েন করেছে। কিন্তু হলদিয়া বন্দরের চারিদিকে আনাচে কানাচে তাকালে এখন শুধু কি বড় বড় কারখানা আছে, নিমজ্জিত পরিস্থিতি, অর্থনৈতিকভাবে উন্নয়ন সে অর্থে ছোঁয়া লাগছে না। কিন্তু হলদিয়াতে যে সমস্ত মাঠঘাট আছে, সেখানে শিয়ালের ডাক শোনা যায়। এটা একদমই এই সভ্য ব্যবস্থার সঙ্গে হলদিয়া বন্দরের এই ছবি ফিট করে না। এটা আমি বলছি না, এলাকার মানুষ বলছে। প্রশ্ন করবেন, ভাই লোক বলছে বাইট কোথায়, তাদের কি বক্তব্য? সব কথা তো সামনে বলতে পারে না। শ্রমিকের কান্না এবং শ্রমিকের যে অসন্তোষ, শ্রমিকদের যে মর্যাদা, এটা কারা কারা দেখেছে, কারা ভেবেছে? বামপন্থীরা বলে আমরাই ঠিক মেহনতি মানুষের কথা বলি, আমরাই হচ্ছে মেহনতি মানুষের রুজি রুটির প্রশ্নে আমরা অগ্রাধিকার দিয়েছি। রুজি রুটির প্রশ্নে অগ্রাধিকার যখন দিয়েছেন, তাহলে আপনাদের এখানে বেতাজ ব্যবসা লক্ষণ শেঠ তিনি কি করছিলেন, ঘুমোচ্ছিলেন? পার্টি কেন এত দেরিতে বিলম্বিত বোধোদয় হয়েছে? যখন ক্ষয়িষ্ণু হতে শুরু করলেন বন্দর এলাকাতে, তখন বুঝতে পারেননি। কিন্তু অভিযোগটা যেটা আসছে, হলদিয়া বন্দরকে ঘিরে যে বৃহৎ মাঝারি ছোট কল কারখানা, এখানে সিন্ডিকেটের অভিযোগ আছে, যা বামপন্থীরা করছে, যা বিজেপি করছে, যে ব্যাপক হারে সিন্ডিকেট, তোলাবাজি, মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, মানে বন্দরের এলাকায় পকেটে তাণ্ডব হয়। এখানে সন্ধ্যার পরে বিভিন্ন রূপ দেখা যায়, পুলিশের ভূমিকাকেও দেখা যায়। অর্থাৎ ভাগ মিলিজুলি সরকার এখানে। কিন্তু শিল্পের যে পরিস্থিতি এবং হলদিয়া বন্দরের যে পরিস্থিতি, সেটা খুব করুণ, কঠিন, কঠোর। বাস্তব সত্য এটাই, নাব্যতা কমে যাওয়ার কারণে জাহাজ এখন আর এখানে এসে নোঙর করছে না। পারাদ্বীপ বন্দরে গিয়ে জাহাজ নোঙর করছে। এটা তো হওয়ার কথা ছিল না। কারণ জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীর সময় থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হত্যার পর রাজীব গান্ধী, তারপর পিপি নরসিংহ রাও, তারপর কোয়ালিশন মুভমেন্ট, বিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, তারপরে এইচ ডি দেবেগৌড়া, তারপর চন্দ্রশেখর, তারপর ইন্দ্র কুমার গুজরাল, তারপরে হচ্ছে ডক্টর মনমোহন সিং, না তার আগে অটল বিহারী বাজপেয়ী, দুবারের প্রধানমন্ত্রী। তারপরে ডক্টর মনমোহন সিং, ইউপি 1, ইউপি 2, তারপর 3বারের নরেন্দ্র মোদী। কারো কাছে কি টাকা নেই?
কেন্দ্রের জাহাজ মন্ত্রকের কাছে যে একটা বিরাট বৃহত্তর বন্দর, যে বন্দরের সম্ভাবনা এখনও আছে, বড় ভারী জাহাজ কন্টেনার যা পারাদ্বীপকে ল্যান্ড করাতে হচ্ছে, হলদিয়া কেন হচ্ছে না, দায় কার? একদিকে যেমন কেন্দ্রের সরকারের দায় আছে, তেমনি রাজ্য সরকারের ভূমিকাও রয়েছে, আর এখানকার শাসক দলের সিন্ডিকেটটাও আছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। তো এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো কেন? এরকম প্রতিবেদন তৈরি করতে কেন হলো? কেন হলো এ কারণেই যে হলদিয়াকে ঘিরে আইটি সেক্টর, হলদিয়াকে ঘিরে ক্ষুদ্র শিল্পের বাজার, বৃহৎ শিল্পের বাজার, এবং হচ্ছে যে অয়েল রিফাইনারি, গ্যাস, এবং হচ্ছে যে পেট্রোকেমিক্যালস, এবং বিভিন্ন ধরনের যে সম্ভাবনা, যেহেতু বন্দরটা কাছেই, একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছিল। কারণ হচ্ছে যে যেহেতু যদি ড্রেজিংটা হতো, আবার বলছি ড্রেজিংটা হয়নি, তার টাকা নাকি নেই, গৌরী সেনের নাকি টাকা নেই। গৌরী সেনা যদি টাকা না থাকে তাহলে চেনাব ব্রিজটা হলো কি করে? বন্দে ভারত যাচ্ছে তো জম্মুর কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত, এটাও তো খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে। যে বন্দরের নাব্যতা ঠিকমতো বাড়ালে বড় বড় জাহাজ এসে নোঙর করতো। আচ্ছা, ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড আছে, কি করে, তাদের কাজ কি? কেন্দ্রীয় সরকারের সংস্থা। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারত সরকারের সংস্থা, ঢুকছে। তাহলে পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে সমস্যা, পণ্যবাহী জাহাজ খালাস করতে বিপুল অর্থের খরচ, যার ফলে জিনিসপত্রের দাম বাড়াতে হচ্ছে। যারা ট্রান্সপোর্টার, কয়লা হতে পারে, ম্যাঙ্গানিজ হতে পারে, ওর হতে পারে, বিদেশ থেকে শাকসবজি, ফল ফলাদি, বিদেশ থেকে ইনস্ট্রুমেন্ট, ভারী ইন্ডাস্ট্রির জিনিসপত্র, স্বাভাবিকভাবে যদি